এমপি আজিম খুনের ঘটনার ১৩ দিন আগেই বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় পৌঁছেছেন এই খুনের ঘটনায় জড়িত যারা, অর্থাৎ খুনিরা। পুরো ঘটনাটি নিয়ে আসলে বেশ কিছু নতুন নতুন তথ্য উঠে এসেছে। আজ সেসব তথ্য নিয়ে আমরা আলাপ করব বার্তা কক্ষ থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর হেড অফ রিপোর্টিং টিপু সুলতান। টিপু ভাই, শুরুতেই দর্শকদের বলেছিলাম যে আমরা তো আসলে এমপি আজিম যে খুনের ঘটনাটা, এটা নিয়ে গতকালকে থেকেই আসলে দর্শকদের সাথে ভিডিওতে, আমাদের প্রিন্টে, অনলাইনে সব জায়গায় যত তথ্য রয়েছে সেগুলো দিয়ে যাচ্ছি। কাল থেকে এখন পর্যন্ত আমরা যা যা জানতে পারলাম যে বাংলাদেশের একজন এমপি, তিনি পরিবার থেকে আমরা যেটা জানতে পেরেছি যে চিকিৎসার কাজে তিনি ভারতে গেলেন এবং তারপরে তার সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন। এই নিয়ে তার কন্যা জানালেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, এবং গতকাল আমরা শেষ পর্যন্ত জানতে পারলাম যে তিনি সেখানে একটি ফ্ল্যাটে তিনি খুন হয়েছেন। তো আসলে অনেকগুলো প্রশ্ন আসে এইটি নিয়ে। আমি শুরু করব যেসব নিয়ে, যে ইতিমধ্যেই তো বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। যেমন শুরুতেই বললাম যে যেই এই খুনের আবার মাস্টার মাইন্ড হিসেবে একজনকে ধরা হচ্ছে। ঘটনা ঘটার ১৩ দিন আগেই আবার এখান থেকে কলকাতায় পৌঁছেছেন। বেশ কিছু বিষয় আছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এই ঘটনাটা নিয়ে আমরা আসলে কি কি জানলাম? ধন্যবাদ নিকিতা। বিশেষ করে আজকে নতুন যেসব তথ্য উঠে এসেছে। না, একটা হচ্ছে যে আজকে বলতে আপনি আজকের নিউজ পেপারে প্রথম আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকগুলো তথ্য আপনি দেখছেন, যেগুলো হয়তো আমরা গতকালকে সংগ্রহ করেছি, আবার যাচাই বাছাই করে কিছু ছাপা হয়েছে। প্রথমত হচ্ছে দেখেন, এটা কিন্তু এত সহজ ছোট ঘটনা নয়। না, বাংলাদেশের একজন সংসদ সদস্য, উনি চিকিৎসা করাতে কলকাতায় গিয়েছেন। এমন না যে উনি জীবনে প্রথম গিয়েছেন। আমরা ওনার মেয়ের ভাষ্য অনুযায়ী উনি বিভিন্ন সময় মামলার আসামি হয়ে দীর্ঘদিন ভারতের সীমান্তের ওপারে উনি আত্মগোপনেও ছিলেন। তার মানে ওই জায়গাটা ওনার অচেনা নয়। উনি সেখানে ওনার দীর্ঘ দিনের পুরনো বন্ধুর বাসায় উঠেছেন, এক ভদ্রলোকের বাসায়। তিনিও সেখানকার, আমরা যদ্দূর তথ্য পাচ্ছি, মোটামুটি সাধারণ মানুষ নয়, মোটামুটি প্রভাবশালী মানুষ। এবং দেখেন ওনারা এই জায়গাগুলো কত পরিচিত। উনি কিন্তু স্থলপথে কলকাতার চিকিৎসা বাজির জন্য গিয়েছেন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে। তারপর আমরা দেখলাম যে উনি গেলেন, বন্ধুর বাসায় উঠলেন, বন্ধুকে বললেন চিকিৎসা ডাক্তার দেখাতে যাচ্ছেন। বন্ধুর সহায়তা নিয়ে নিজেই ট্যাক্সিকে বা গাড়ি ভাড়া করলেন, তারপরে নিখোঁজ হলেন। তারপরে এখন এই জিনিসটা তদন্ত নেমে আমাদের বাংলাদেশের পুলিশ, কলকাতার পুলিশ বা কলকাতার আরও যে একটা সংস্থা, ওরাও কাজ করছে, তাদের মধ্যে তথ্যের আদান প্রদান হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে বাংলাদেশে মানুষ গ্রেপ্তার হয়েছে, যারা এই ঘটনার পরে বাংলাদেশে ফিরেছেন। সেখান থেকে যে তথ্য আমরা পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে, সেটা কলকাতার প্রান্তে, সেটা আমাদের প্রান্তে, সেটা হচ্ছে যে এই খুনের পরিকল্পনা অনেক আগে থেকে হয়েছে। আপনি যদি দেখেন, আমরা যদ্দূর আমরা নিজেরা আমাদের নিজেদের সোর্স থেকে যে তথ্য পেয়েছি, যে ফ্ল্যাটে, ভাড়া করা ফ্ল্যাটে এই এমপিকে হত্যা করা হয়েছে বলে বলা হচ্ছে, সেই ফ্ল্যাটটি ভাড়া করা হয়েছে গত মাসে। এবং সে ভাড়ার ডকুমেন্ট আমরা দেখেছি। সেখানে বাংলাদেশের আরেক ব্যক্তি আখতারুজ্জামান ওরফে শাহিন, যিনি একই সঙ্গে তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট দিয়ে সেখানে ভাড়ার চুক্তিও করেছেন। তো সেটা যদি আপনার ফ্ল্যাট ভাড়া করা দেখেন, তার আগে সে ফ্ল্যাট ভাড়া করার জন্য সেখানে একজন ব্রোকার ঠিক করেছেন। কলকাতার পুলিশ সে ব্রোকারকেও চিহ্নিত করেছে। তো এত কিছু করতে অনেক সময় লেগেছে। হ্যাঁ, মানে অন্তত 1 মাস লেগেছে এই প্রস্তুতি পর্ব শুরু করতে। তার মানে এই পরিকল্পনা হয়তো আরো আগে, এবং এটা ছোট পরিকল্পনা নয়। এই যে এমপি সাহেব, তার পরিবারের কথা যদি সত্য হয়, চিকিৎসার জন্য কলকাতায় যেয়ে থাকেন, তাহলে সে তথ্য যারা এই হত্যার নেপথ্যে তারা জেনেছেন। তারপরে সে বন্ধুর বাসায় উঠেছেন, তাকে ওই ভাড়া করা ফ্ল্যাটে নেওয়া হয়েছে। যে ট্যাক্সি ক্যাবে গেছে, সে ট্যাক্সি ক্যাবের ড্রাইভারকে কলকাতার পুলিশ
গ্রেপ্তার করেছে বলে আমরা বিবিসির খবরে দেখলাম। জি সে স্বীকার করেছে, স্বীকার না ঠিক, সে মানে এই ব্যক্তিগুলোর ছবি দেখে শনাক্ত করেছে, হ্যাঁ এদেরকে সে এই বাড়ি ফ্ল্যাটের সামনে নিউ টাউনে নামিয়ে দিয়েছে। টিপু ভাই একটু ইন্টারাপ্ট করলাম যে একটা বিষয়ে একটা প্রশ্ন তো অনেকের মাথায় চলে আসতেও পারে যে যেহেতু ঘটনাটি ঘটেছে ওপার বাংলায়, ওপার বাংলাতেও দেখা যাচ্ছে সেখানকার পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে কিন্তু এই নিয়ে লেখালেখি হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে, কিন্তু আমরা আসলে মানে ঘটনাগুলোর ক্রস চেকটা করব কিভাবে, বা আর একটু সহজভাবে যদি বলি যে কতটুকু নেব আর কতটুকু নেব না? আচ্ছা, একটা হচ্ছে আমাদের যদি দেখেন মিডিয়ার তথ্যের বড় সূত্র হচ্ছে দুইবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটা ইনভেস্টিগেশনে ইনভলভ। এর বাইরে আমরা যেটা দেখতে পারি, যেমন এই যে ফ্লাইটে উঠেছে সেখানে গেছে, যেটা আমরা পুলিশ থেকে তথ্য পেয়েছি, আমরা আমাদের সাংবাদিকদের সূত্র থেকে আমরা সেই ফ্লাইটের চুক্তিনামা দলিল কালেক্ট করেছি। সেখানে আমরা দেখলাম হ্যাঁ সেই আনোয়ারুজ্জামান শাহিনের স্বাক্ষর, তার পাসপোর্ট, তার ডিটেইল আছে। বাড়ির মালিকটা, ফ্লাইটের মালিকটা বলা হচ্ছে কলকাতারই একটা সরকারি কর্মকর্তা সন্দীপ কুমার রায়। আসলে চুক্তিনামা সই করেছে তার স্ত্রী, তার স্ত্রী সম্ভবত মুসলমান, উনি সই করেছেন স্বামীর পক্ষ থেকে। এবং কি আমরা তার যে ব্রোকার, আপনি জানেন যে কলকাতা শহর অনেক জায়গায় ব্রোকারের মাধ্যমে ঘর ভাড়া করতে হয়, সেই ব্রোকারের ডিটেইল আমরা পেয়েছি। কারণ ওই বাড়ির মালিক ঘটনার পরে কলকাতার পুলিশকে অল ডকুমেন্ট সেখানেও দিয়েছে, সেগুলো আমরা নানাভাবে সংগ্রহ করেছি, সেদিক থেকে একটা আছে। তারপরে আপনার এই ভদ্রলোক সে ফ্ল্যাটে নিয়ে গেলেন, সেটাকে তাকে কি কোনো ফাঁদ ফেতে নিল না কি সেটা আমরা জানি না, এখনো জানি না। তবে এই যে টোটাল ঘটনাগুলোর সাথে যারা যুক্ত সেখানে নানা প্রশ্নের উদ্রেক করে। যেমন উনি যে তার দীর্ঘদিনের পুরনো বন্ধু, যে বন্ধুর বাড়িতে উঠলেন, সে বন্ধুর ইতিহাস সেখানে খুব বেশি ভালো না। সে বন্ধু ওই এলাকায় বিখ্যাত চোরাচালানি হিসেবে পরিচিত ইন্ডিয়ান পুলিশের কাছে, যেটা আমাদের কলিগদের মধ্যে আমরা যত তথ্য পেয়েছি। বাংলাদেশের অংশে যাকে মাস্টারমাইন্ড মনে করা হচ্ছে আনোয়ারুজ্জামান ওরফে শাহিন, আমরা এখানে তথ্য পাচ্ছি এলাকায় যে এই এমপি সাহেব আর এই শাহিন ওনারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই বন্ধুত্ব কিভাবে কি এটা কেউ পরিষ্কার জানে না, তারা কে কি কারবার করতেন এটা অস্পষ্ট। তারপরে ধরেন আনোয়ারুজ্জামান, আখতারুজ্জামান শাহিন, উনি রাতারাতি বিপুল অঙ্কের অর্থের টাকার পয়সার মালিক, ওনার ব্যবসা সম্পর্কে ধারণা নেই, সবাই জানে আমেরিকান নাগরিক, ব্যবসা করে এই সেই। তারপরে আনার সাহেব, এমপি সাহেব, তারও একটা ইতিহাস আছে, তার বিরুদ্ধে হয়তো 21টার মতো মামলা ছিল, এক সময় রেড নোটিশ ছিল ইন্টারপোলের, যে খুনি হিসেবে বলা হচ্ছে। তার আগে বলি যে আপনি জানেন যে কোর্ট চাঁদপুর অনেক আগে থেকে বিখ্যাত। বহু বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন কোর্ট চাঁদপুর বিখ্যাত ছিল হুন্ডি ব্যবসার জন্য। হুন্ডি কাজল ইস্যু তখন সারা দেশে বড় ইস্যু ছিল। ওই সীমান্তবর্তী এলাকা আপনি জানেন যে সবসময় সীমান্তবর্তী এলাকা হুন্ডি চোরা কারবারি চক্র থাকে, স্বর্ণ চোরাচালানি চক্র থাকে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চল এসব সীমান্তে নারী পাচারের চক্র থাকে। সেগুলোর সাথে কে কতটা জড়িত আমরা জানি না, সেগুলা দ্বন্দ্ব কিনা তেমন তথ্য ওয়েস্ট বেঙ্গলের নিউজ পেপারও আসছে, আমাদের দিকেও আসছে, সেই দ্বন্দ্বের জেরে এটা হত্যার শিকার হয়েছে কিনা। আর এই ঘটনায় যারা এখানে অ্যারেস্ট হয়েছে, আমাদের পুলিশ যাদেরকে অ্যারেস্ট করেছে, আমরা আজকে দেখলাম আপনি যেটা বলছিলেন যে তথ্যগুলো কতটা চেক, সব তথ্য হয়তো ক্রস চেক তাৎক্ষণিক করার মতো অবস্থা আমাদের সংবাদকর্মীদের থাকে না, তা আমরা আমাদের সাধ্যের মধ্যে করি। তা আজকে কলকাতার একটা থানায় এই ঘটনায় একটা এফআইআর হয়েছে। সেখানে ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ এবং কলকাতা এয়ারপোর্ট দিয়ে যারা ইন আউট হয়েছে তাদের পাসপোর্ট নাম্বার সহ নাম দিয়ে 3টা উল্লেখ করা হয় সুনির্দিষ্ট। তা আমরা দেখলাম সেটার সাথে বাংলাদেশে যাদেরকে গ্রেপ্তার করেছে সেটার মিল আছে। তাদের মধ্যে একজন আছে আমরা যার নাম সৈয়দ আমানুল্লাহ, পাসপোর্টে তাই, যাকে বলা হচ্ছে মূল খুনি, যাকে ভাড়া করা হয়েছে। তো সেটা আসলে আমরা যখন এটা নিয়ে কাজ করছিলাম অনেক স্থানীয়ভাবে খুলনায়, যেহেতু তার ঠিকানা খুলনা দামোদরে, বলা হচ্ছিল চরমপন্থী নেতা। আমরা কালকে অনেক রাতে এটা জানতে পেরেছি ক্রস চেক করতে করতে লোকাল সোর্স থেকে, আসলে ওই লোকটা আমানুল্লাহ নন। আচ্ছা, ওই লোকটা হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল, এক সময়কার নিষিদ্ধ চরমপন্থী সংগঠন, এখন আসলে ওইগুলোর ওই আদর্শবাদী রাজনীতি নাই, সেটার একটা খুলনা অঞ্চলের শীর্ষ নেতা। আসলে সে খুলনা অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী বলা যায়। উনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, অসংখ্য খুনের নেপথ্যে আছে। তার নাম হচ্ছে শিমুল ভূঁইয়া। তো আমরা কালকে অনেক রাতে চেক
ক্রস চেক করতে যায় আমাদের সন্দেহ হলো এটা শিমুল ভূঁইয়া হবে। তখন আমাদের সহকর্মীরা এটা পুলিশের সাথে বারবার ক্রস চেক করলো। আজকে আমরা একেবারে নিশ্চিত হলাম আসলে সৈয়দ আমানুল্লাহ নামে যিনি পাসপোর্ট করে ভারতে গেলেন, সে ফ্লাইটে উঠলেন, যার নামে কলকাতায় আজকে এফআইআর হলো, যার নামে আমাদের অ্যারেস্ট হলো, তিনি আসলে শিমুল ভূঁইয়া, তিনি একটা চরমপন্থী সংগঠনের প্রধান। এখন আপনি বলছেন এটা কোত্থেকে আছে, সেই জিনিসটি আমরা কাজ করতেছি। আজকে পর্যন্ত যত জানতেছি যে এক সময় খুলনা, যশোর, ঝিনাইদহ ওই অঞ্চলটা চরমপন্থী সন্ত্রাসের একটা বড় ক্ষেত্র ছিল। এই শিমুল ভূঁইয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন। এমনও তথ্য পাচ্ছি শিমুল ভূঁইয়া যখন খুলনা থেকে যশোর কারাগারে নেওয়া হলো, সেখানে যখন এই আনোয়ার এমপি সাহেব, আজিম সাহেব ছিলেন, তাদের মধ্যে হয়তো একটা ভালো পরিচয়, সখ্যতা গড়ে উঠেছিল। এমনও হতে পারে বা যারা যাচ্ছেও। তারপরে বলি শেষ হয়নি, তারপরে এখানে একটা ন্যাচারাল যোগাযোগ আছে বলে মনে হচ্ছে। শিমুল ভূঁইয়ার সাথে আজিম সাহেবের আগে পরিচয় থাকা স্বাভাবিক। আবার যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে শাহিন আখতারুজ্জামান, তিনিও কিন্তু দেশের একটা বড় চরমপন্থী সংগঠনের শীর্ষ নেতার নিকটাত্মীয়, চাচাতো ভাই। সেটা হচ্ছে ডাক্তার মিজানুর রহমান টুটুল, যিনি হচ্ছে আরেক চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির লাল পতাকার শীর্ষ নেতা ছিলেন। উনি ওসব ক্রসফায়ারে মারা গেছেন বেশ কয়েক বছর আগে। তো ওখানে বোঝা যাচ্ছে যে একটা এই চরমপন্থী দল সংগঠনের লোকদের সাথে ওদের পরিচয় থাকাটা একটা অস্বাভাবিক না। সেখান থেকে হয়তো সেই সূত্রে কিংবা অন্য কিছু আছে কিনা জানি না, হয়তো এই গোষ্ঠীগুলোকেই ভাড়া করা হয়েছে এই খুনের জন্য। হয়তোবা দেখা যাক টিপু ভাই এই বিষয়গুলো নিয়ে আর কি কি তথ্য বেরিয়ে আসে। সবশেষ আমি যেটি জানতে চাইবো যে বিশেষ করে পাঠক দর্শক যারা এই নিউজটি ফলো করছেন, সবার মনে কিন্তু একটা খুব কমন প্রশ্ন রয়েছে যে বলা হচ্ছে যে তিনি মারা গেছেন কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়নি, তাহলে সেই নিয়ে আমরা কি আপডেট পেলাম, এবং শেষ পর্যন্ত কোনো কারণে মৃতদেহ মানে মিললে কি হবে আর না মিললে কি হবে, এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। আচ্ছা, এই প্রশ্ন নিয়ে কথা হচ্ছিল আজকে, গতকালকে কলকাতা সিআইডির যিনি প্রধান আইজি, উনি বলেছেন যে তারা ডেড বডি পান নাই, তবে তারা এমন কিছু উপাদান পেয়েছেন সেখান থেকে তারা নিশ্চিত হয়েছেন যে ওই ফ্লাইটে উনি খুন হয়েছেন। আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন যে তারা মোটামুটি নিশ্চিত খুন হয়েছেন, কারা করেছেন, কারা জড়িত, সব শনাক্ত হয়েছে। এখন আমরা যতদূর জানতেছি এখন পর্যন্ত, যদি শেষ পর্যন্ত ডেড বডি পাওয়া না যায়, সেখানে যে উপাদান পাওয়া যাচ্ছে রক্তের চিহ্ন বা অন্য কিছু, সেগুলো ডিএনএ পরীক্ষা করা হবে। সেখানে এমপির সাথে মিলে কিনা সেটা একটা জিনিস আছে। আর আমাদের এখানে তথ্য পাচ্ছে যাদেরকে অ্যারেস্ট করেছে, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওদেরকে তো আমরা কথা বলি না, পুলিশের সূত্র থেকে জানছি যে তারা বলছে তাকে কেটে কয়েক টুকরো করে লাশটা অন্য কোনো গ্যাংয়ের হাতে, অন্য কোনো ব্যক্তির হাতে দেওয়া হয়েছে, তারা গুম করেছে। সেটা হয়তো বা ভারতের এন্ডে তাদের কোনো সহযোগী কারা হতে পারে, ওইটা এখনো পাওয়া যায়নি। আর আপনি যেটা বলছেন, এখানে সবচেয়ে বিষয় হচ্ছে এই হত্যার ঘটনায় এখনো বহু রহস্য ভেতরে লুকিয়ে আছে। একজন এমপি, আরেকজন যে মাস্টার মাইন্ড, সেও ছোটখাটো প্লেয়ার না। এদের মধ্যে বন্ধুত্ব ছিল, কি দিয়ে বন্ধুত্ব ছিল, কি দিয়ে ব্যবসা ছিল, বিরোধটা কি, কত বড় বিরোধ হলে একটা দেশের এমপিকে আরেক দেশে দিয়ে হত্যার এত বড় পরিকল্পনা করে, সেগুলোর অনেক কিছু এখনো আসলে প্রশ্নের জবাব মিলেনি। আমরা আসলে সে প্রশ্নের জবাব খুঁজছি। টিপু ভাই, সত্যি তাই, মানে যেহেতু গতকালকে থেকে আজকেও পর্যন্ত নতুন নতুন তথ্য বেরিয়ে এসেছে, এবং যেহেতু দুই দেশেই তদন্ত চলছে, নিশ্চয়ই আরও অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য টিপু ভাই আপনাকে ধন্যবাদ। সামনে এই বিষয়টি নিয়ে আরও আলাপ করতে চাই আপনার সাথে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলোর হেড অফ রিপোর্টিং টিপু সুলতান। আমরা আলাপ করলাম ঘটনার 13 দিন আগে বাংলাদেশ থেকে কলকাতায় যান খুনিরা। কথা হচ্ছে এমপি আজিম হত্যা নিয়ে। আপনারা কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। একই সাথে আগামীকাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে, আগামী রবিবার আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলো। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।